হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা রিসেন্ট কিছু মক টেস্ট নেওয়ার পরে আমার মনে হয়েছে যে এই একটা ভিডিও যাদের সত্যি সত্যি প্রয়োজন, চাকরি পাওয়াটা প্রয়োজন বলে মনে হয়, বা অনেক পরিশ্রম করছে, সামহাউ তার থেকে পজিটিভ রেজাল্ট খুব একটা আউটপুট অনেক কম আসছে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে, পুলিশের পরীক্ষা আছে, প্লাস যারা রেলের পরীক্ষা দিয়েছে, রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের বা এনটিপিসির, তাতে অনেকে ফেল করেছে, স্কোর অনেক কম হয়েছে। প্লাস রিসেন্ট যেটা বললাম, আমি কিছু মক টেস্ট আয়োজন করেছিলাম, যেটা হচ্ছে তোমার পুলিশের এসআই এবং পুলিশের কনস্টেবল, এবং আগামীতেও মক টেস্ট আমি আয়োজন করব, যার ভাল লাগে দেবে, না ভাল লাগে না দেবে। কিন্তু যাই হোক, মেন কথা যেটা সেটা হচ্ছে, তো সেইটা আয়োজন করার পরে কিছু পজিটিভ নেগেটিভ কিছু কমেন্ট আমি পেয়েছি। এবারে অনেকেই বলেন যে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। ম্যাটারটা হচ্ছে এটা যদি কোনো সোশ্যাল মিডিয়া, মানে কোনো ওই কি বলবো, এন্টারটেনমেন্টের চ্যানেল হতো, তাহলে কিছু যায় আসতো না, কারণ আমি নেচে যাচ্ছি, লোক লাইক করে যাচ্ছে, হেড ছড়িয়ে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে, তাতে আমার আলটিমেটলি লাভ। কিন্তু অ্যাজ এ টিচার বা মেন্টর হিসেবে, বা যতটুকু আমি তোমাদের থেকে পেয়েছি লাস্ট 1-2 বছরে, সেটা রিটার্ন করার উদ্দেশ্যে আমার এটা মনে হয় যে আমার অন্তত আমার দিক দিয়ে উচিত যে সোজা রাস্তাটা কোনটা সেটা দেখিয়ে দেওয়ার। বাদবাকি এধার ওধারের রাস্তা দেখানোর জন্য অনেকেই আছে, অনেক চ্যানেল আছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের মক টেস্ট নিয়ে আমাদের অলরেডি আগে একটা ভিডিও বানানো আছে, সেটা হচ্ছে ভাই এটা, যে মক টেস্ট কখন দেওয়া উচিত, কিভাবে নম্বর বাড়াতে সাহায্য করবে, এটা বলার পরেও সামাও অনেকে দেখেনি ভিডিওটা। যদি চাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ওখান থেকে দেখতে পারো একবার। বা আজকে যেটা আলোচনা করছি সেটাকে ভাই ভালো করে শোনো। আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্টের খারাপ আমি চাইনি, এবং আগামীতেও চাইবো না, কারণ অ্যাজ এ টিচার বা টিচার স্টুডেন্ট আমি পড়াচ্ছি, যদি আমার সব থেকে আমার চাইলে, আমাকে যদি তুমি বলো আমার চ্যানেলে যতজন স্টুডেন্ট আছে, 1,57,000 58,000 যত স্টুডেন্ট আছে, আমি তো সবসময় চাইবো এর মধ্যে 100% ছেলেমেয়ে চাকরি পেয়ে যাক। এবং তুমি ভাবো, কোনো টিচার তোমার চাইবে না যে তুমি চাকরি না পাও, এটা কোনো টিচারই চাইবে না, ঠিক আছে? কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে গেলে, কিছু কিছু কোচিং সেন্টারটা চায় না যে তুমি চাকরি পাও তাড়াতাড়ি। এই জন্য সারা জীবনই তোমাকে সোজা রাস্তা না দেখিয়ে রাস্তাটাকে এমনভাবে দেখানো হবে যে তুমি আজকের এদিক দিয়ে ঘুরে আবার ওর পাশে এসে, আবার এদিক দিয়ে ঘুরে আবার ওর পাশে এসে 4টা 5টা কোর্স কেনো, ওখানে বছরের পর বছর কাটাও, ভিড় বাড়াও। এটা হচ্ছে অনেক কোচিং সেন্টার এভাবে চায়, ঠিক আছে? ওদের স্ট্র্যাটেজি সেইভাবে আছে, যেটা আমি প্রথম থেকে চেষ্টা করে এসেছি যে ওই জিনিসগুলোকে তোমাদের থেকে বা তোমাদেরকে ওই জিনিসগুলো থেকে বাইরে বের করার। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন স্ট্র্যাটেজি কথা, মানে অনেক ভিডিও বলি যে কীভাবে পড়তে হবে, কীভাবে করতে হবে। এবং সামহাউ, মানে আমি রিসেন্ট দেখেছি ভাই, লোকজনকে পড়তে বললে রেগে যাচ্ছে, কাউকে যদি আমি একটু বেশি পড়াশুনো করতে বলি তাতে লোকজন রেগে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তুমি সরকারি চাকরির ভাই পরীক্ষা দেবে, আর তোমাকে একটু হার্ড ওয়ার্ক করতে বললে তোমার গায়ে লেগে যায়, তাহলে তুমি কি ভাবছো যে খুব, মানে ইজি ব্যাপার নাকি, মানে খুব সহজ ব্যাপার? ঠিক আছে, এই জিনিসটার ব্যাপারে বলার আগে আমার শুরুর বা আমি যেভাবে উঠে এসেছি সবসময়, ভাই আমি কেন বলি বলো তো, আমার এক্সপিরিয়েন্সগুলো দেখো তুমি ম্যাক্সিমাম ভিডিওতে, আমি কি ফেল করেছি, আমি কি ফিল করেছি, সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি একটাই কারণে, কারণ ভাই আমি যে ফেলটা দেখে এসেছি তুমি অত ফেল দেখতে পারবে না, তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আমি জবে চাকরি পেয়েছি, একটা চাকরি জবে পেয়েছি, জয়েন করেছি, সবসময় বলি তার আগে অন্তত আমি 50টা পরীক্ষার প্রিলি ফেল করেছি, 50টা পরীক্ষার মেন ফেল করেছি অন্তত, মানে মেন পরীক্ষা দিয়ে ফাইনাল লিস্ট থেকে বাদ গেছি অন্তত 20টা পরীক্ষা হবে। তুমি ওটা বাদ দাও, তুমি 10টা পরীক্ষা ফেল করে তারপর দাঁড়িয়ে থাকতে পারবে? ওই অ্যাসিউরেন্স দাও দেখি, হ্যাঁ 10টা পরীক্ষা আমি ফেল করে তারপরেও আমি প্রিপারেশান চালিয়ে যাবো চালানোর মতো করে। ভাই ওই প্রিপারেশান চালানোর মতো করে চালাতে অনেকে পারে, প্রত্যেক পরীক্ষার ফর্ম বেরোবে, ঘুরে ফিরে এদিক ওদিক ঘুরে ফিরে সব কিছু করবো লাইফে, আমি বন্ধুদের সাথে পার্টিও করছি, আমি ঘুরেও বেড়াচ্ছি, আমি সারাদিনে সাজগোজও করছি, শপিংও করছি, তারপরে ভাবছি সারাদিনের পরে এরকম প্রচুর নোটে আমি মেসেজ পাই, উত্তর দেই না আমি, কারণ তার প্রোফাইলটা আমি একবার চেক করে নিই, চেক করে এইটুকু বোঝা যায় যে সে আলটিমেটলি তার পার্সোনাল লাইফে কী করছে। ভাই যে সারাদিনে ফেসবুকে 5টা ছবি পোস্ট করে, অতএব তুমি জানবে এইটুকু, লাইফে কিছু না করেও 5টা 10টা ছবি পোস্ট করছে, অতএব তুমি জানবে যে তার কাছে পড়ার, মানে
লাইফে অন্য কিছুতে ফোকাস করার মতো টাইম তার পাশে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ওই জন্য এখানে বেশি ফোকাস করছে। যে হচ্ছে ফেসবুকে ইউটিউবে কোন টিচার কি করলো তাতে গিয়ে 10টা গালাগালি দিচ্ছে, তুমি জানবে যে পড়ার থেকে তার এইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এই কারণে সবসময় বলি যে আমার এক্সাম্পল আমি কেন দিই, ভাই পড়াতে অনেকেই পারে, ঠিক আছে, ভালো খারাপ আমি ওতে যাচ্ছি না, যে যার ক্যাপাবিলিটিস অনুযায়ী পড়াই, আমি আমার মতো করে পড়াই, অন্য টিচার তার মতো করে পড়ায়। ভালো খারাপ এটা আলোচনা কে করবে? স্টুডেন্টরা করবে। তোমার ভালো লাগছে তুমি আমার কাছে পড়ছো, তোমার ভালো লাগছে না অন্য টিচারের কাছে পড়ছো, এইভাবেই তো হয়। আমি কি লোককে জোর করে টেনে নিয়ে আসবো এইভাবে? এ কি প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার দেওয়া নাকি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার দেবো, আমার পাশে না পড়লে আমি প্র্যাকটিক্যালের নাম্বার দেবো না? এখানে তো ভাই এরকম ব্যাপারই নয়। তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে পড়বে। কিন্তু একটা জিনিস সম্পর্কে আমি তোমাকে যে এটা কনফিডেন্সের সাথে বলতে পারি, কারণ আমি এতগুলো ফেল করেছি বলে ভাই তোমাকে আমি এইটুকু বলতে পারি যে তুমি ফেল কিসে কিসে করবে না সেটা তোমাকে আমি খুব ভালো করে রাস্তা দেখাতে পারি। এটা তুমি ভালোভাবে নিতে পারো, না নিতে পারো, তোমার কাছে বেটার যদি কোনো অপরচুনিটি থাকে, বেটার যদি চিন্তা ভাবনা থাকে, তুমি অ্যাপ্লাই করো, চাকরি পেয়ে যাও। ম্যাটার তো এটাই, এর থেকে সিম্পল আর কি ম্যাটার হতে পারে? আমি এলাম, পড়লাম, ভালো করে প্রিপারেশন নিলাম, চাকরি পেয়ে চলে গেলাম, আমি আমার লাইফ এনজয় করবো, ব্যাস এইটুকুই তো, আর কি। যে ঘটনাটা তোমাকে আমি বলছি সেটা ভালো করে শোনো। প্রত্যেকেই জানো, যারা আমার অলরেডি ভিডিও তোমরা প্রত্যেকে দেখছো কম বেশি আগে পেছে সবসময়, বেলঘরিয়ার একটা কোচিং সেন্টারে 2014-তে আমি পড়া শুরু করি। ঠিক আছে, কম্পিটিটিভ ফিল্ডে আমি অ্যাক্সিডেন্টালি আসি, কোনো আগে থেকে ছোটোবেলার প্ল্যান, আমাকে অমুক হতে হবে, আমাকে তুমুক হয়ে দেখিয়ে দিতে হবে, আমাকে অমুক লোক ছেড়ে চলে গেছে তাকে আমি দেখিয়ে দিতে চাই, ওই রকম আমার জীবনে কোনোদিন মানে ঘটনা ঘটার পরেও আমার কোনোদিন ওই ইন্টেনশন হয়নি যে আমি কাউকে দেখাবো এ করবো, ওইরকম নয়। আমি যাই হোক লাইফে কিছু একটা করতে হবে, তার জন্য একটা রাস্তা আমাকে কেউ ধরিয়ে দিয়েছে যে এইভাবে সরকারি চাকরি পাওয়া যায়, পড়তে হবে, আমি এসেছি, পড়াশোনা শুরু করেছি। এবারে ঘটনা হচ্ছে যে যখন হচ্ছে প্রিপারেশনটা শুরু করি, প্রিপারেশন 2014-তে শুরু করেছি, প্রথম 14-র প্রথমের দিকেই শুরু করেছিলাম। ঠিক আছে, তো তারপরে পরে যখন 1 বছর 7 মাস 8 মাস 1 বছর পড়াশোনা করার পরে এই যে তোমরা এখন একটু উতলা হয়ে যাচ্ছ না, যে 5 মাস প্রিপারেশন নিলাম, আমি পরীক্ষা দিচ্ছি, স্যার নাম্বার স্কোর হচ্ছে না, এগুলো ওগুলো ভাই নর্মাল ব্যাপার। সরকারি চাকরি ওরকম নয় যে এলাম চুটকিতে চাকরি নিয়ে চলে গেলাম, ওরকম রেয়ারলি লোকজন হয়, এবং যারা হয় তারা দেখবো অনেক আগে থেকে শুরু করেছে। ঠিক আছে, আর একজনের হয় যে হচ্ছে ম্যাথ এবং ইংলিশে যথেষ্ট স্ট্রং যে কোনো একটা সাবজেক্টে, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও বেশি হয়। আর তুমি এসে প্রথম সব কটা সাবজেক্ট নিয়ে রগড়াবে, তোমাকে ইতিহাসও পড়তে হবে, তুমি এখনো ভগ্নাংশের যোগ বিয়োগ জানে না, তুমি ভাবছো ইংলিশ পড়তে বললে তোমার গায়ে 110 জ্বর চলে আসে, তুমি ভাবছো তুমি চাকরি পেয়ে যাবে, অত সহজ তাই হবে না এরকম। ঠিক আছে, পরিষ্কার মুখের উপর বলছি, এটা তোমার খারাপ লাগবে, ওটা হবে না। তোমাকে বই পড়তে বললে তোমার বলবে হ্যাঁ বই পড়ে কি হবে, পিডিএফ পড়বো। ঠিক আছে, পিডিএফ পড়া উচিত না বই পড়া উচিত, ওগুলো পরে একদিন কোনোদিন আলোচনা করব। কিন্তু আজ পর্যন্ত কোনো পিডিএফ তৈরি হয়নি যে হচ্ছে বইয়ের মোকাবিলা করতে পারে, যে কোনো মার্কেটে বই আছে। আর এটা তোমাকে যদি আমি এক্ষুনি চ্যালেঞ্জ করি, একটা বই তুলে বলো যে ওই বই থেকে 60-70% প্রশ্ন তুমি আমাকে বলতে, প্রশ্ন করলে উত্তর বলতে পারবে, এবং ওই বইতে উত্তর আছে, এরকম নয় যে ওই বইয়ের বাইরে প্রশ্ন করব, ওই বইতে উত্তর আছে, তোমাকে জিজ্ঞেস করলে তুমি 4 বার শুয়ে পড়বে উল্টে। তাহলে ভাই কি করে এক্সপেক্ট করতে পারো যে তুমি চাকরি পাবে? ঠিক আছে, এবারে যে ঘটনাটা বলার, তো যখন আমরা মক টেস্ট শুরু করেছিলাম 2014-র শেষ 15, মানে অলমোস্ট 60-70% সিলেবাস শেষ, তো তখন যখন মক আমরা দেই, মক ওই ইনস্টিটিউশনের যত স্টুডেন্ট সবাই মক দেয়, একটাই মক হয়, সবাই দেয়। ঠিক আছে, এরকম নয় যে 20 জন 30 জনের মক হচ্ছে, পুরো ইনস্টিটিউশনে প্রায় 300-400 স্টুডেন্ট মক দিচ্ছে। সেই মকের মধ্যে স্কোর এবার তোমাকে বলি, এখনকার মতো তোমরা যে এত কিছু দেখতে পাচ্ছ না চোখের সামনে, এই পরীক্ষা হলো তার অ্যান্সার কি দিয়ে দিল, তাতে কি প্রশ্ন এসছে অ্যানালাইজ হচ্ছি, ইউটিউবে 50 জন পিডিএফ কম্পাইল করে তোমাকে দিয়ে দিল, আমি অ্যানালাইসিস করছি, ওরকম কিছু ছিল না। 2014-15 সালে এগুলো কেউ ভাবতেই পারতো না। আশেপাশে যদি কোনো স্যার দাদা দিদি কেউ 15-16 সালের বা 17-18 সালেও চাকরি পেয়েছে, তাদেরকে জিজ্ঞেস করবে, ওইগুলো দূর দূরান্তে কিছু ছিল না, ওয়েস্ট বেঙ্গলে ইউটিউব কোনো চ্যানেলই ছিল না। ঠিক আছে, এখন যে মোড়ে মোড়ে ইউটিউব চ্যানেল হচ্ছে না, ওরকম কেউ ছিল না। যে কোনো দিন পরীক্ষা দিয়েছে কিনা ঠিক নেই, সেও ইউটিউব চ্যানেলে পড়াচ্ছে। পড়ানোটা ভাই কোনো ম্যাটার নয়, আমি একবারও বলছি না যে চাকরি পেয়েই কেউ পড়াবে, টিচারই হয়,
তার জন্য কাউকে চাকরি পেয়ে তাকে টিচার হতে হবে, চাকরি পাইনি বলে সে টিচার নয়, এরকম তোমাদের মধ্যে অনেকের ধ্যান ধারণা আছে। কিন্তু এরকম ভাই কোনো ম্যাটার নয়। তুমি আজ পর্যন্ত কোনো কোনো স্কুলে পড়ে এসেছো, তোমার স্কুলে ফিজিক্সের যে টিচার ছিলেন বা তোমার স্কুলে ফিজিক্যাল সায়েন্সের যে টিচার ছিলেন তার থেকে বেটার তোমার টিউশনের টিচার পড়াতো। তাহলে উনি স্কুলে পড়াতে পারেননি বলে যে অন্য জায়গায় ভালো পড়াতে পারবে না, এরকম কোনো ভাবার দরকার নেই। আর এই রিয়েলাইজেশন তুমি যখন চাকরির পিছনে ছোটে ছোটে পারবে না, যখন অন্য কোনো প্রফেশনে যাবে, তখন তোমারও মনে হবে এটা যে পড়ানো আলাদা জিনিস, চাকরি পাওয়া ভাই আলাদা জিনিস। ঠিক আছে? তো তখন যখন হচ্ছে এই মক দেওয়া শুরু করেছি, প্রত্যেক মকের স্কোর শুনলে ভাই তুমি অবাক হবে। প্রত্যেক মকে একটা ছেলের আমি নাম বলতে চাই, তার পরিচিতি দেওয়া এই কারণে উচিত যে এই যে আমি মকগুলো ভাই নিয়েছিলাম না, এই মকে দুনিয়ার সব কমেন্ট, বেশি নয় মানে 3 to 4% ছেলেমেয়ের কমেন্ট, সব ইরেলেভেন্ট প্রশ্ন, এইরকম প্রশ্ন অমুক পরীক্ষায় আসে নাকি, অমুক পরীক্ষাতে এরকম হয় নাকি, আপনার কোনো জ্ঞানই নেই, আপনি পড়াতে পারলেও মক বানানোর আপনার কোনো আইডিয়াই নেই। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন, ওটা সে তার লেভেল থেকে বলছে, স্বাভাবিক বলাটাই। এবারে যে মকটা আমরা ভাই দিতে যাচ্ছিলাম, সেই মকে যে ছেলেটা ফার্স্ট, সব সময় প্রত্যেকটা মকে ফার্স্ট হতো, তার নাম হচ্ছে তন্ময় বক্সি। ঠিক আছে? তন্ময় যদি কোনোদিন ভিডিওটা দেখে বা তোমরা যদি তন্ময়কে চেনো, অবশ্যই তাকে গিয়ে জিজ্ঞেস করবে। আমি যদি 1% মিথ্যা কথা বলছি, তুমি তার পাশ থেকে ফিডব্যাক নিয়ে নিতে পারো। ঠিক আছে? 200 নম্বরের পরীক্ষার মধ্যে তন্ময় স্কোর কত জানো? অলমোস্ট 99% পরীক্ষাতে তন্ময় স্কোর হচ্ছে 160+ নাম্বার হচ্ছে তন্ময়ের। অ্যাটলিস্ট 150+ তো তন্ময়ের নাম্বারে প্রত্যেকটা মকে থাকতো তন্ময়ের। 150+, 160+, 175+, প্রশ্ন যাই হোক না কিনা। তারপরে যে সেকেন্ড হতো ভাই, তার স্কোর কত? এনি গেস? তার স্কোর হতো হচ্ছে 110, 112। তন্ময় 200-র মধ্যে 160, সেকেন্ড যে হতো 110, 112। আর তারপরে আমার মতো এরকম আরও 3-4টে যারা ছিলাম, আমাদের স্কোর কত হতো? 70, 75, 80। তারপরের মক ভালো করে দেবো, খুব ভালো করে পড়াশোনা করবো, এই জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন দিয়েছিল, আরও ভালো করে পড়বো, পড়ে পরীক্ষা দেবো। আগের বারে 80 পেয়েছিলাম, এবারে 82 পেয়েছি। ঠিক আছে? এরকম করে আমি 7-8 মাস, 9 মাস, 1 বছর পড়ার পরে তারপরে যখন মক দেওয়া ভাই শুরু করি, কোনো মক আমি বাদ দিতাম না। আমার কাছে এরকম বাঞ্চ তৈরি হয়ে গেছিলো মক টেস্টের প্রশ্নের। অফলাইন পরীক্ষা হতো, তখন অনলাইনের অত রমরমাও নেই, কিছু নেই, কেউ যে একটা মক ফ্রিতে বানিয়ে দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার ছিল না। ওই ইনস্টিটিউশনেই মক দিতে হতো, অন্তত 50-60 জন, 100 জন মিলে মক হতো। কিন্তু এইটা যে তোমরা এখন ছুটে বেড়াচ্ছ না ভাই, সামনে পুলিশের পরীক্ষা আছে, সামনে অমুক পরীক্ষা আছে, এই প্রশ্ন ওই পরীক্ষার জন্য নয় ভাই, এটা কোনোদিনও আমাদের মাথাতে আসেনি। ঠিক আছে? ওই তন্ময়ের একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, বুঝতে পারবে যে কি ছেলে। 2014 সালে WBCS গ্রুপ সি জয়েন্ট ভিডিওতে 2টো মাত্র সিট ছিল, 2টো। আমি আমার বন্ধুরা সবসময় আলোচনা করতাম, ওই 2টোর মধ্যে একটা সিট হচ্ছে তন্ময়ের। ঠিক আছে? 2014 যখন ফার্স্ট WBCS পরীক্ষা, আমার প্রিলি পাস করতে পারিনি আমি, আমার 2-3 জন বন্ধু ওরা প্রিলি দিয়েছিল, তার মধ্যে 1-2 জন হচ্ছে তারা অলরেডি WBCS গ্রুপ সি আর ওতে চাকরিও পেয়েছিল, আমি পাইনি। ওই পরীক্ষাতে তন্ময়ের র্যাঙ্ক হচ্ছে, তন্ময় ওই জয়েন্ট ভিডিওতেই 2টোর সিটের মধ্যে তন্ময় হচ্ছে ফার্স্ট। ঠিক আছে? পরে তার পরের বছর ইতিহাস নিয়ে তন্ময় হচ্ছে WBCS এক্সিকিউটিভ 2015, র্যাঙ্ক সম্ভবত 7 বা 8, সম্ভবত যতদূর মনে পড়ছে, কারণ ও আমার কাছে বিশাল বড় ব্যাপার। মানে ও কিভাবে পড়ছে ওটাই হচ্ছে জানার কিউরিসিটি হচ্ছে আমার সব থেকে বেশি ছিল। এই জন্য অনেকাংশে পড়াশোনা আমি অনেক চেষ্টা করতাম অনেক বেটার পড়ার। কারণ ভাই একই পরীক্ষা, পরীক্ষা দিচ্ছি, ও পাচ্ছে 180, 170, আমি পাচ্ছি 80। কেন পাচ্ছি আমি? কেন আমি? আমার ভুলটা কোথায়? তাহলে সেটা আমি চেক করবো না? আমি ছুটে গিয়ে যে পরীক্ষার প্রশ্ন বানাচ্ছে তাকে আমি গিয়ে বলবো কি পাগল ছাগলের মতো প্রশ্ন বানিয়েছেন, এই প্রশ্ন কোনো পরীক্ষায় আসে নাকি, এই প্রশ্ন অমুক পরীক্ষায় আসে নাকি, আমি গিয়ে জিজ্ঞেস করব? ভাই আমরা কোনো দিন কমপ্লেন করতাম না, কোনো দিন না, বরং ওইটা নিয়ে অ্যানালাইসিস করতাম। মাসে যতগুলো পরীক্ষা হয়ে এসেছে অ্যানালাইসিস করতাম যে এই প্রশ্নটা এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। ইকোনমিক্সের এই প্রশ্নটা আমি পারিনি,
ভাই 100-200টা প্রশ্নের মধ্যে আমি 80 স্কোর করেছি, মানে অলমোস্ট আমি 110-15-20 অ্যান্সার করে এসেছিলাম, তার মধ্যে 10-15-20টা আমার ভুল হয়ে গেছে। তাহলে যদি ভুল হয়ে গিয়েছে, তাহলে সেই ভুলটা কেন হলো? আমি জানি বলে দাগিয়ে দিয়ে এসেছিলাম, এরকম তো নয় যে আমি না জেনে দাগিয়ে দিয়ে চলে এসেছি, জানি বলে দাগিয়ে এসেছিলাম, তাহলে সেখানে আমার ভুলটা হয়েছে। তাহলে সেই ভুলটা কোথায় হয়েছে? এরপরে যে ব্যাপারটা ভাবো, যে একটা পরীক্ষাতে মক টেস্টে আমি প্রেডিক্ট করছি কি এটা কঠিন প্রশ্ন, অথচ আমার আগে 100 জন আছে, তাহলে ভাই কি করে হবে? আমি একটা জায়গায় পরীক্ষা দিচ্ছি, কোথায়? আমি একটা জায়গাতে পরীক্ষা দিচ্ছি এই কটা লোকের সঙ্গে, কোথায় আমি পরীক্ষা দিচ্ছি? জাস্ট এই কটা লোকের সঙ্গে, এই কটা লোকের সঙ্গে আমি পরীক্ষা দিচ্ছি। এইখানে কত লোক আছে? এখানে ভাই 300 লোক আছে। এই কটা লোকের মধ্যে পরীক্ষাতে আমি হাবুডুবু খাচ্ছি, আমার র্যাঙ্ক হচ্ছে 100, 150, 200 আমার র্যাঙ্ক। আর পরীক্ষা দিতে যাবে কতজন? এতজন। ভাই 200-300 লোকের মধ্যে এই প্রশ্ন যে সেট হয়েছে, এই প্রশ্নতে যদি আমি স্কোর করতে না পারি, এইখানে যে আমি এত লোকের সঙ্গে পরীক্ষা দিতে যাব, এত লোকের সঙ্গে যে আমি কম্পিটিশনে যাব, আমি কোন কনফিডেন্স নিয়ে যাব যে ওখানে এই ধরনের কঠিন প্রশ্ন আসবে না? কোন কনফিডেন্সে যাব বলো? কোন কনফিডেন্স, কি যুক্তি আছে যে ওই পরীক্ষায় এই প্রশ্ন আসতেই পারে না? কোন যুক্তি আছে? আমাকে একটা এইটা একদম প্রপার যুক্তি সহ লিখবে যে এই পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে না। কখন আসতে পারে না জানো? যদি কোনো পরীক্ষা প্রতি বছর হয়, তাহলে তার একটা ট্রেন্ড অ্যানালাইসিস করা যায়। সেই ট্রেন্ড অ্যানালাইসিস যা করা হয় তার 30% ভাই কাজে লাগে। বুঝতে পারলে? তার এক্সাম্পল তোমাকে দিচ্ছি। এক্সাম্পল কি? সিজিএল প্রতি বছর পরীক্ষা হয়, এমটিএস প্রতি বছর পরীক্ষা হয়, সিএইচএসএল প্রতি বছর পরীক্ষা হয়, জিডি প্রতি বছর পরীক্ষা হয়। তাহলে যে যে কোচিং ইনস্টিটিউশনের একদম বড় বড় মাথা সব টিচার, আমি নম্বর 1 টিচার, আমি অমুক টিচার, আমি বেস্ট পড়াই, যারা এরকম দাবি করে বেড়ায়, বা তারা সত্যি সত্যিই ভালো পড়ায়, সত্যিই ভালো পড়ায়, তাহলে হিসেব অনুযায়ী তারা তো নিশ্চয়ই ট্রেন্ড অনেক বেটার বোঝে। তাহলে তারা যে প্রশ্নগুলো আলোচনা করে, তারা যেভাবে টিউশনটা পড়ায়, মানে কোচিংটা চালায়, তাহলে 99% কোচিং তো তার পাশ থেকেই পাস হওয়া উচিত। তার কাছে যদি 5,000, 10,000, 20,000, 50,000 স্টুডেন্ট পড়ে, আর 5,000 যদি ভ্যাকেন্সি থাকে, অলমোস্ট 50% তার পাশ থেকে পাওয়া উচিত। আলটিমেটলি পায় 5 থেকে 10% স্টুডেন্ট ওখান থেকে পায় না, 5 থেকে 10%ও না, যা ওর পাশে পড়ে। তাহলে ভাই তুমি আমাকে কোন বেসিসে বলবে যে এই প্রশ্ন অমুক পরীক্ষায় আসে, ওই প্রশ্ন তমুক পরীক্ষায় আসে না? এটা কোন বেসিসে তুমি বলবে বলো? আমি যদি জোর করে ধরেও নেই তোমার কথা অনুযায়ী যে এত কঠিন প্রশ্ন ওখানে আসবে না, আমি ধরে নিলাম আসবে না, যদি কঠিন প্রশ্ন দেয়, তাহলে তুমি তার পরের স্টেপটা তোমার কি হবে? পরের স্টেপটা কি হবে? যে আমি এইবারটা বুঝে গেলাম কঠিন প্রশ্ন দিয়েছে, পরের বারে এর পরের থেকে আরো বেটার প্রিপারেশন নিয়ে আমি আসবো নাকি? ভাই সারা জীবনে কিছু কিছু সুযোগ, আমার কথাটা কোথাও খাটে, আলমারিতে, দেওয়ালে, মনের চিলে কোঠায়, যেখানে পারো একবার লিখে নাও। তুমি যে পুরো কম্পিটিটিভ ফেজটাতে যাবে না, কিছু কিছু অপরচুনিটি তোমার পুরো কম্পিটিটিভ ফেজে একবারই পাবে, তুমি একবারই পাবে। সিজিএল এর 20,000, 30,000 ভ্যাকেন্সি ভাই আমি কোনোদিন স্বপ্নেও পেতাম না, কারণ 2014 থেকে সিজিএল এর আমি ট্রেন্ড দেখে এসেছি, ঠিক আছে? সেখানে 30,000 ভ্যাকেন্সি। সিএইচএসএল এ কোনোদিন 5,000-এর বেশি ভাবতে পারতাম না, সিএইচএসএল এ হচ্ছে 10,000 ভ্যাকেন্সি। এমটিএস এ এরকম আমি ভাবতেও পারতাম না, ভাবা যেত না। তুমি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে আসো, এক এক বছরে এমন ভ্যাকেন্সি দিয়েছে তুমি কল্পনা করতে পারবে না। এবারে ভাবো, ওই এত ভ্যাকেন্সিতে তুমি চাকরি পেলে না, বলো তুমি, তোমার মধ্যে ওই কনফিডেন্স আছে যে অত ভ্যাকেন্সিতে আমি চাকরি পাইনি, তার থেকে 30% ভ্যাকেন্সিতে আমি চাকরি পেয়ে দেখাবো? ওরকম কোনো বাবু তৈরি হয়নি, বুঝলে? অতএব একটা কথা প্রত্যেককে ভাই বলছি, প্রত্যেককে সব সময় না নিজেকে লেভেল আপ রাখো, লেভেল আপ। তুমি একটা কথা ভাবো, যে সমস্ত স্টুডেন্ট ভাবছো যে এত কঠিন প্রশ্ন হয় না, এত প্রশ্ন হয় না, কিন্তু ওই মকেই 150 জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে 50%-এর থেকে বেশি পেয়েছে। 300-400 ছেলে পরীক্ষা দিচ্ছে,
300 জন পরীক্ষা দিচ্ছে, 200 নাম্বারের মধ্যে ফার্স্ট 100 জনের স্কোর হচ্ছে 120 উপরে। তার মধ্যে আমি ধরেই নিলাম 30% হচ্ছে ফ্রড। এরকম হয়, প্রচুর ছেলে মেয়ে আছে এরকম, আমি জানি। এগুলোকে আমি জানি না নাকি? অনেকে আছে এরকম, পাশে হয়তো কম্পিউটার খুলে রেখেছে বা মোবাইলে করছে, ওখান থেকে হচ্ছে তোমার সার্চ করে হচ্ছে উত্তর বসিয়ে দিচ্ছে, এআইতে হচ্ছে সার্চ করছে, করা যায় মোবাইল, এরকম করা যায়, করে বসিয়ে দিচ্ছে। কিন্তু সেটা কটা স্টুডেন্ট? সব। তাহলে ভাই এই জিনিসগুলোতে তোমরা যে আছো না, এগুলো টোটালি নিজেদেরকে একদম শেষ করে দিচ্ছ একবারে। মানে তুমি নিজেদেরকে সবসময় লিমিটেড করছো, সবসময় লিমিটেড, যে আমি কেন বেশি পড়বো, কঠিন প্রশ্ন কেন, কঠিন প্রশ্ন পড়তে যাবো আমি, এই পরীক্ষায় তো এরকম প্রশ্ন আসে না। তোমাকে কে গ্যারেন্টি দিয়েছে ভাই তুমি যে পরীক্ষাটার জন্য পড়ছো ওই চাকরিটাই তুমি পাবে? কে গ্যারেন্টি দিয়েছে এটা? আর ওরকম যদি গ্যারেন্টি নিয়ে কোনোদিন বসে থাকো, সামনে দিয়ে সেট করে কবে ওই অপরচুনিটিটা চলে যাবে তুমি কোনোদিন ধরতেও পারবে না। আজকের পুলিশের পরীক্ষার জন্য পড়ছো, পুলিশের পরীক্ষার জন্য হচ্ছে তুমি দিন রাত এক করে দিচ্ছ, তোমাদের মধ্যে 99% লোক হচ্ছে ওই পুলিশের চাকরিটা পাবেই না। এটা আমার ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য ভাই বলছি না। তুমি যে কোচিংয়ে যেখানে পড়ছো, যে কোচিংয়ে পড়ছো, যে টিচারের কাছে পড়ছো, তুমি দেখো তোমার ওই পুরো সার্কেলের মধ্যে 1 থেকে 2 জন চাকরি পাবে। তাহলে তারা বাকিরা কি কেউ চাকরি পাবে না? অবশ্যই চাকরি পাবে, অবশ্যই চাকরি পাবে। পুলিশের কনস্টেবল পাবে না, দেখবে 2 দিন পরে হয়তো অন্য কোনো চাকরি পেয়ে যাবে, সিএইচএস এর চাকরি পেয়ে যাবে। আবার এটাও ঠিক কথা, তুমি যে ভেবে যাচ্ছ না আমি একটা তো মাধ্যমিক লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছি, আমি তো পুলিশের কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছি, এইটুকু একদম লিখে রাখো তুমি। ওই পুলিশের কনস্টেবল পরীক্ষা দিতে যাবে অলরেডি যে হচ্ছে সিএইচএসএল এর প্রিলি পাস করেছে একবার, যে হচ্ছে এমটিএস 2 বার দিয়েছে, প্রিলি 1 বার পাস করেছে, সেও দিতে যাবে তোমার ওই পরীক্ষা। যে রেলের এনটিপিসি পাস করতে করতে 2 নাম্বার বাকি থেকে গেছে, বুঝতে পারলে ভাই, সে হচ্ছে তোমার সঙ্গে পরীক্ষা দিতে যাবে। তুমি পড়োনি, তোমার ভাল লাগেনি, তুমি বলবে এটা কঠিন প্রশ্ন। পুরো সেটের মধ্যে 50টা যদি আমি ধরি জিকের প্রশ্ন, জিকের মধ্যে না ওই যে 50টার মধ্যে 10টা প্রশ্ন এক্সেপশনাল আছে, ওই 10টা এক্সেপশনাল প্রশ্ন যে পারবে সে চাকরি, যে পারবে চাকরি হচ্ছে সে পাবে। তুমি কি ভাবছো? কিছু কমেন্ট দেখেছি, আপনার কোনো ধারণাই নেই, পরীক্ষার প্রশ্ন সবাইকে দেখে বানানো হয়। ভাই এটা মাধ্যমিকের পরীক্ষা নয় যে সবাইকে পাস করিয়ে দিতে হবে। হ্যাঁ, পেছন থেকে কেউ বলে দেবে না সবাইকে পাস করিয়ে দিন, আমি তারপরে দেখে নেবো কিভাবে গুজরাট পাঠাতে হয়, অন্য জায়গায় লেবারের কাজ পাঠাতে হয়, এটা কেউ বলবে না তোমাকে। চাকরির পরীক্ষা হচ্ছে তোমাকে বাদ দেওয়ার জন্য, এটা মাথায় ঢুকিয়ে রাখো একবারে। অতএব মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে রাখো, নো কম্প্রোমাইজ। নিজের ব্যারিয়ার সবসময় 2টো স্টেপ উপরে তোলার জন্য সবসময় নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো ঘুরে আসো, কেউ বলবে না। আর এর মধ্যে আরও কিছু জিনিস আমি খবর পেয়েছি, যেটা কিছু কিছু লোকের খুব কষ্ট হচ্ছে এরকম কঠিন প্রশ্ন বানিয়ে দেওয়ার জন্য। কারণ কি? সারা জীবন ধরে বাবরের বাবার নাম কি, হ্যাঁ, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, এর আর এর বয়সের অনুপাত এত হলে, যোগফল এত হলে তাদের তাদের হচ্ছে দাদুর বয়স কত ছিল, বুঝতে পারলে? ট্রিমেন্ডাসের হচ্ছে সিমিলারিটি কি হয়, এই ধরনের প্রশ্ন এতদিন ধরে ট্রেন্ড চলছে ওয়েস্ট বেঙ্গলে। তুমি যে কোনো কোচিংয়ের হচ্ছে মক টেস্ট তুলে নাও, বলছি তোমাকে আমি। কারণ কি? ওই সব ওই স্রোতে চলছে। এটা তো পরীক্ষার, এটা তো পুলিশের পরীক্ষার ট্রেন্ড নয় এটা। আর তারপরে কঠিন প্রশ্ন দিয়ে দিলে কি হবে? যারা হচ্ছে কোচিংয়ের মক টেস্ট কিনেছিল তাদেরকে পয়সা ফেরত দেওয়া হবে, যে হচ্ছে আমরা তো তখন সহজ প্রশ্ন বানিয়ে দিয়েছিলাম ভাই, আমি তো বুঝতে পারিনি এত কঠিন প্রশ্ন হয়ে যাবে। আর সহজ প্রশ্ন যদি করে দেয়, তুমি একবার ভাবো, যারা কঠিন প্রশ্নতে এত স্কোর করছে, যারা সহজ প্রশ্নতে তোমাকে ছেড়ে দেবে, তুমি তাদের থেকে এগিয়ে চলে যাবে, তারা পিছনে চলে যাবে? এটা হয় ভাই? বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি প্রত্যেককে, শুধরে যাও, নাহলে সময় যখন তোমাকে শুধরাবে তুমি কল্পনা করতে পারবে না। আজকের ভাবছো যে আমি কেন কষ্ট করে এত পড়বো, আর 2 দিন পরে তোমাকে কষ্ট করতে হবে ফ্যামিলি চালানোর জন্য। এখন ভাবছো কষ্ট কেন করব, আর তখন না চাইলেও তোমাকে গাধার মতো পরিশ্রম করতে হবে। অতএব সময় আছে, সব সময় চেষ্টা করো যে আমি আরো বেটার কিভাবে নিজেকে তৈরি করতে পারি। এই জন্য হচ্ছে ভাই প্র্যাকটিস, এই জন্য হচ্ছে মক টেস্ট। মক টেস্ট ওই কিনে কটা দাগিয়ে দিলাম, হ্যাঁ এই প্রশ্ন এ তো সহজ প্রশ্ন, এই প্রশ্ন এ তো কঠিন প্রশ্ন, এটাতে আমি 120 পাচ্ছি, আমার মধ্যে কি দোষ আছে ভাই? এখানকার মক টেস্ট এরকম কোনো, তুমি যে কোনো মক টেস্ট, যে কোনো তুমি কোচিং সেন্টারের মক টেস্ট কিনে নাও,
ওই মক টেস্টের সঙ্গে বাস্তব যখন তুমি পরীক্ষা দিতে যাবে ওর সঙ্গে আকাশ পাতাল পার্থক্য হবে, আকাশ পাতাল পার্থক্য হবে। তাহলে আমার তোমার গাইড হিসেবে এটা উচিত নয় যে তোমাকে আমি সমস্ত রকম পরিস্থিতির আগে থেকে তোমাকে তৈরি করে দিই, তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের পরিস্থিতি তোমার হতে পারে বলে? হবে না তো হবে না, খুব সিম্পল ব্যাপার, খুব ভালো জিনিস। তাহলে তো আমি পরিশ্রম করেছি, ভালো ভালো প্রশ্ন পড়েছি, যেগুলো সব পরীক্ষায় আসে, সহজ আসে, সেগুলো আমি কি করেছি, পড়েছি। যেগুলো কঠিন সেগুলো আমি রিভিশন দিয়েছি। তুমি কি ভাবছো একটা ব্যারিয়ার পর্যন্ত তুমি পড়ে পড়ে তারপরে তুমি আর এগোবে না? ভাই সব সময় জানবে কেউ না কেউ আছে না তোমার থেকে বেশি হার্ড ওয়ার্ক করার জন্য রেডি হয়ে আছে, এবং তার রিফ্লেকশন তুমি মক টেস্টে দেখো, রিফ্লেকশনটা মক টেস্টে দেখো। যে কোনো মক টেস্টে তুমি যদি 70% স্কোর করতে পারো, জানবে যে মোটামুটি তুমি অ্যাভারেজ লেভেলে আছো, বিশাল কোনো উপর লেভেলে নয়। যে সমস্ত বলা হয় না ডার্ক হর্স, কখনো সামনে আসে না, যারা টপ করবে না তাদেরকে কোনোদিন তুমি দূর দূরান্তে খুঁজে দেখতে পাবে না কোনোদিন কোনো জায়গাতে। এটা এটা জেনে রাখো, তুমি মিলিয়ে নেবে। তুমি যত মক টেস্ট দিচ্ছ সেখানে র্যাঙ্ক লিস্ট আসছে, সেখানে অমুক আসছে তমুক আসছে, হতে পারে তার মধ্যে থেকে এক দুজন বেরিয়ে আসবে, হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল ডার্ক হর্স যারা মানে র্যাঙ্ক করবে, বিশাল বড় মানে প্রথমবারে একদম সাইজ করে দিয়ে চলে যাবে, তুমি ওদের ধারে পাশেও আসবে না কোনোদিন। বুঝতে পারলে ভাই? একটু প্রত্যেককে ভাই বলছি এটা, যে যে কন্ডিশনে আছো সব সময় চেষ্টা করো ভাই বেটার পজিশনে যাবে। যেখানে আছো তুমি আমার কাছে না পড়ো, তুমি হচ্ছে আমার মক টেস্ট না দাও, কিন্তু এই কথাটা ভাই কোনোদিন ভুলবে না, কোনোদিন কম্প্রোমাইজে যাবে না, কোনোদিন না। যার ভাল লাগে তুমি তোমার আমার থেকে বেটার জানো, তুমি চালিয়ে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ ভাবো সত্যি সত্যি যে হ্যাঁ আমি সবসময় তোমাদের সঙ্গে সততার সঙ্গে ডিল করে আসছি, সবসময় তোমাকে বেস্ট বানানোর চেষ্টা করছি, এরকম নয় আমি যা করাবো তাই আসবে, আমি একটা পিডিএফ দিয়ে দিলাম তার মধ্যে থেকেই সব আসবে, এই সমস্ত চক্করে কোনোদিন পড়বে না, লাইভ হেল হয়ে যাবে একবারে। বইয়ের বিকল্প আজ পর্যন্ত ভাই কিছু হয়নি, বইয়ের বিকল্প জেনারেল স্টাডিজ কোনোদিন হতেই পারে না। তুমি একটা কথা ভাবো, সিম্পল একটা এক্সাম্পল ভাবো, তুমি হচ্ছে 25টা মক টেস্ট দিলে, ঠিক আছে, 25টা মক টেস্ট দিলে কোনো জায়গাতে, একটা মক টেস্টে হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে কটা, 5টা, আমি ধরে নেই কটা আছে, 10টা ধরলাম তোমার কথা অনুযায়ী। 25টা মক টেস্টে টোটাল হিস্ট্রির সংখ্যা, প্রশ্নের সংখ্যা কত হলো, 250টা। তুমি কি ভাবছো 250টা মক টেস্ট পেয়ে তুমি সরকারি চাকরি করবে? 250টা তুমি হচ্ছে একটা সাবজেক্টের মাত্র 250টা এমসিকিউ পড়ে তুমি ভাবছো সরকারি চাকরি করবে? গ্যারেন্টি দিয়ে লিখে দিয়ে যাও যে আমি হ্যাঁ অমুক পিডিএফ পড়েছি, ওতে হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে 50টা করে কোশ্চেন আছে, মোড মিলিয়ে হচ্ছে হিস্ট্রি থেকে 200টা প্রশ্ন, জিওগ্রাফি থেকে 400টা প্রশ্ন, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স মিলিয়ে 500টা প্রশ্ন আছে, আমি ওই পড়ে চাকরি পেয়ে যাব, গ্যারেন্টি দিয়ে বলে যাও দেখি একবার। এবং কেউ বলে দিক যে এই পিডিএফ আমি দিয়েছিলাম, এই পিডিএফ থেকে প্রশ্ন এসছে পরীক্ষায়। এরকম অনেক লোক আছে দেখেছি, এরকম মোটা পিডিএফ ধরিয়ে দেয়, তারপরে পরীক্ষার পরে লাফালাফি করে আমার পিডিএফ থেকে 50% 70% কমন চলে এসছে। তো কমন যদি আসবে তো পরীক্ষার আগে বলে দিতে হবে না যে আমার পিডিএফ থেকে পড়ে গেলেই পরীক্ষায় কমন শিওর আসবে? আর না এলে কি হবে সেটাও বলে দিতে হবে স্টুডেন্টদের, কারণ স্টুডেন্টরা ভরসা করে বসে আছে আমার উপরে, এটাও বলা উচিত। এই করে করে না তোমরা শেষ হয়ে যাবে। জেনুইন গাইড দিলে, জেনুইন কথা বললে তোমাদের গায়ে লেগে যাবে, কারণ তোমাকে পরিশ্রম করতে বলছি। আর তুমি ভাবছো পরিশ্রম না করে আমি বিশাল বড় উন্নতি করে নেবো, আজ পর্যন্ত ভাই হয়নি কোনোদিনও। ঠিক আছে, কে পড়ায় বেস্ট পড়ায় না পড়ায় আলাদা ব্যাপার, যে বা যারা চাকরি পেয়েছে না ভাই তার পাশে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে কতটা পরিশ্রম করে পড়লে তারপরে চাকরি হয়। অত সহজ নয়, দিনের দিন তোমাকে আপডেট হতে হবে, দিনের দিন। আজকের যেটা পড়েছো ভাবতে হবে যে আজকের পড়ার থেকে বেটার পড়া আমি পড়বো, এবং সেটা তৈরি করবে সিলেবাস কমপ্লিট হওয়ার পরে মক টেস্ট। কারণ বইতে একটা লিমিটেড প্রশ্ন আছে, যেটাকে তুমি রিভিশন একবার দুবার দিয়েছো, 4বার দিয়েছো, তার মধ্যে তোমরা যারা দেখছো ভিডিও তার মধ্যে 80% লোক হচ্ছে কোনোদিন বইয়ের প্রশ্ন জিজ্ঞেস করলেই বলতে পারবে না যে প্রশ্নের উত্তরটা পৃষ্ঠার এদিকে আছে না এদিকে আছে। কিন্তু যারা চাকরি পেয়েছে কোনো না কোনো দিন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবে, তাদের পাশে একটা দুটো বই এরকম আছে যে বইকে তারা গুলে জলের মতো খেয়ে ফেলেছে একবারে, তুমি বলে দেবে হ্যাঁ এই বইতে এই উত্তর আছে, সে জানে। এটা হচ্ছে উইনার্স অ্যাটিটিউড। এরকম আনাড়ি সারা দিন তর্ক করো না,
আমি যা জানি আমি বেস্ট জানি, কারণ তোমার থেকে অনেক বড় বড় রথি মহারথী চুপ করে বসে আছে বাইরে, যখন বলটা পাবে সোজা 6 মারবে, আর তুমি হচ্ছে ওই বসে আছো আমি দেখিয়ে দেবো মুখ দেবো ফার্স্ট বলে উড়ে যাবে একবারে পুরো। ঠিক আছে ভাই, প্রত্যেককে বলছি এই জিনিসগুলো মানো, ভুলটা শুধরে নাও। মক টেস্ট কোনোদিন তোমার লেভেল, কোনোদিন মক টেস্ট কোনোদিন তোমাকে চাকরি পাইয়ে দিতে পারবে না। কিছু কমেন্ট আমি দেখেছি, মক টেস্ট এমন বানান যেন ওখান থেকে কমন পাওয়া যায়। ভাই ওরকম যদি কমন পাওয়ানো যেত, তাহলে আমি আমার পেড ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট আছে ওদেরকে আগে চাকরি পাইয়ে দিতে পারতাম না? বা কোনো কোচিং সেন্টারের যদি কোনো টিচার যদি ওরকম পাওয়াতে পারতো, তাহলে তো সমস্ত সিট ওই তো নিয়ে চলে যেত। তারপরের দিন বলতো আমার কোচিং থেকে 90% লোক এই পুরো লিস্ট যে বেরিয়েছে তার 90% স্টুডেন্টই হচ্ছে আমার লিস্ট থেকে চাকরি পেয়েছে। এটা হতো না? কোনোদিন দেখেছো এরকম? আমাদের সাকসেস রেট 100%, আর চাকরির লিস্ট বেরোলো তার মধ্যে আমার স্টুডেন্ট হচ্ছে 4 জন। তাহলে ভাই 100% লিস্ট কি করে হলো? আর লিস্ট যদি হয়েও থাকে তো আমাকে বলতে হবে না 2010 সাল থেকে আমি পড়াচ্ছি বা 2015 সাল থেকে পড়াচ্ছি, 2025 সালে এসে আমি যখন হিসাব করলাম তখন আমার পাশে মোট মিলিয়ে স্টুডেন্টের সংখ্যা বেরিয়েছে 500 জন। আর লাস্ট 10 বছরে সেন্ট্রাল, রেল এবং স্টেটের মিলিয়ে অন্তত কয়েক লাখ চাকরি হয়ে গেছে। তাহলে তোমার যদি 100% সাকসেস রেট, তাহলে তোমার হিসেবে তোমার স্টুডেন্টের সংখ্যা কত? 10 বছরে হচ্ছে অলমোস্ট ধরে নিতে পারি 1 লাখ। তাহলে 1 লাখের মধ্যে তোমার স্টুডেন্ট কোথায়? 500-600 জন কেন? বা যে কোনো কোচিং সেন্টারের এই যে তোমাকে স্ট্যাটিস্টিক্সটা বললাম, এইটা কেন? তাহলে সবাই হয়ে যেত এরকম, তাই না? এটা কার উপর নির্ভর করে? যে স্টুডেন্ট তার উপর নির্ভর করে। তাকে বা তোমাকে যদি আমি সোজা রাস্তাটা দেখাই, তবে গিয়ে তুমি হচ্ছে ওই জিনিসটাকে অ্যাচিভ করতে তোমার সুবিধে হবে। আর না হলে এই গোল চক্করের মধ্যে পড়ে শেষ হয়ে যাবে একবারে। কথাগুলো হয়তো তোমাদের খারাপ লাগতেও পারে, কিন্তু এটা আমার ভাই বিশাল রিয়েলাইজেশন হলো এই মক টেস্টগুলো নিয়ে। কারণ আমি দেখেছি বিভিন্ন কোচিং সেন্টারের মক, তাদের পিডিএফ বলো এ বলো, আমি দেখি, সব দেখি, আমি কে কীভাবে পড়াচ্ছে কী করে দেখি। কারণ কি, আমি চেষ্টা করব যে ওই টিচারের মধ্যে কি বেস্ট আছে সেটা যাতে আমি আমার স্টুডেন্টের মধ্যে হচ্ছে আমি করতে পারি। এটা আমি সমস্ত টিচারকে রেসপেক্ট করি, সবাই কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। সে যে যত ছোট ইউটিউব চালাক না কিনা, আমি দেখি তা ওনার কী পড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট। কোনো সময় ইউটিউবে সার্চ করতে করতে দেখলাম কোনো টিচার হচ্ছে জিওগ্রাফি পড়াচ্ছেন, আমি সেটা দেখি। ভাই খারাপ লাগে, ঠিক আছে? ভালো খারাপ আমি বিচারে যাব না, ওটা তোমাদের কাজ, কোন টিচার বেস্ট পড়ায় কোন টিচার খারাপ পড়ায়। কিন্তু ভাই ওই আপ টু লেভেল মক টেস্ট ভাই নয়। মক টেস্ট আমি যে তোমাকে একটা খিদে তৈরি করে দেবো না মক টেস্ট দিয়ে, যে না আমি পারলাম না এটা। অতএব এই প্রশ্নগুলো হতে পারে। ভাই আমি যে তোমাকে মক টেস্ট দিচ্ছি, তো তোমার মনে হয় আমি কি উগান্ডার সিভিল সার্ভিস পরীক্ষা থেকে নিয়ে এসে পরীক্ষা তোমাকে মক টেস্ট দিচ্ছি, প্রশ্ন দিচ্ছি? হ্যাঁ, আমি প্রশ্ন বানাচ্ছি কি আমাদের স্টেটের, সেন্ট্রালের, রেলের কোনো পরীক্ষা, সেখান থেকে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো তোমাকে দেওয়া উচিত। তুমি মৌর্য সাম্রাজ্য পড়ছো, সেখান থেকে আউট অফ বক্স কোনো প্রশ্ন দিলে তোমার গায়ে লেগে যাচ্ছে। ওই প্রশ্ন ভাই আসতে পারে না। তুমি সারা জীবন ধরে পড়বে যে ওই যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে, লাস্ট মৌর্য সম্রাট কে ছিল, সারা জীবন ওইগুলোই পড়বে? এক চুটকিতে প্রশ্নের চেঞ্জ হয়ে যাবে, এক চুটকিতে প্রশ্নের পুরো সিস্টেমটাই চেঞ্জ। তারপরে কি করবে? স্যার সামনের বছর আবার দেখব। কত স্টুডেন্ট আছে দেখবে, আমি স্যার প্রথমবার পরীক্ষা দিয়েছি, প্রথমবারে চাকরি পেয়েছি, শুনে কিরকম লাগবে জানো? একবার এখানে লাগবে, এখানে। তখন কি মনে হবে, একবার যদি ভালো করে পড়ে নিতাম আজকের চাকরিটা আমি পেয়ে যেতাম। মনে হবেই তোমার ভাই, ঠিক আছে? আবারও শেষে একটা কথা তোমাকে আমি বলছি, আজকে যে তোমাকে বলছি না যে পড়ো, এটা তোমাকে কেউ বলবে না। একবার ঘুরে আসো পুরো জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে যে সমস্ত দোকান খোলা আছে না, একবার ঘুরে আসো। কেউ তোমাকে বলবে না যে ভাই বেশি বেশি করে পড়ো। সবাই কি বলে, আমি যেটা করাচ্ছি দেখো, এই প্রশ্ন অমুক সালে এসছে, কি পড়াচ্ছে? এনটিপিসিতে হচ্ছে কবে আগে একটা প্রশ্ন এসেছিল, সহজ প্রশ্ন, সেটা এই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। কি গ্যারেন্টি আছে এবারে রিপিট হবে? কি গ্যারেন্টি আছে? আর তোমরা ওই সবে ফেঁসে গিয়ে তোমাকে জেনুইনলি যখন গাইড করার কথা বলছি খুব গায়ে লেগে যাচ্ছে। এরকম করে চললে কত দূর যাবে? ঠিক আছে, এবার শেষে একদম যেটা তোমাকে বলার, মক টেস্ট ভাই তোমার লেভেল আপ করার জন্য। মক টেস্ট দিচ্ছ, ভালো করে পড়ো। এই পরীক্ষায় না হলে তোমার ওই পড়াটা অন্য পরীক্ষায় কাজে লাগবে। এরকম নয় যে তুমি এখানে স্টপ হয়ে যাবে।
চাকরি পেয়ে গেলে স্টপ, না পেলে তোমাকে আবার একবার দিতে হবে, না পেলে আবার দিতে হবে, না পেলে আবার দিতে হবে। আর নাহলে তোমার কাছে বেটার অপরচুনিটি যদি চাঁদে মঙ্গলে যাওয়ার জন্য যদি তোমার কাছে অপরচুনিটি থাকে, বেকার 10, 20, 30, 40 হাজার টাকার জন্য চাকরি করবে কেন? তার জন্য আমরা এত কষ্ট করতে যাবে কেন? কিন্তু ওই 40-30 হাজার টাকা ভাই সিকিওর করতে গেলে না মাথার হাফ চুল উঠে চলে যাবে। অতএব সেই কথা মনে করে রাখো। এবং তোমার কোনো ধারণা নেই, বা যারা এই জিনিসগুলোকে ভাবছো যে খুব ইজি ব্যাপার, প্রশ্ন তো এরকম আসে না, ওইরকম আসে না, তুমি আমাকে গ্যারেন্টি দিয়ে যাও যে এরকম প্রশ্ন আসতে পারে না। এটাতে কি হবে? দুটো কারণ তৈরি হবে। এক হচ্ছে আমি সহজ পড়াচ্ছি, কঠিন প্রশ্ন করছি, তুমি এখন বলছো এরকম প্রশ্ন আসতে পারে না। যদি এরকম ধরনের প্রশ্ন আসে, কিছু ছেলে মেয়ে এসে বলবে স্যার আপনি যা করিয়েছিলেন, কঠিন প্রশ্ন করেছিলাম, আমি সব সেরকমভাবে পড়েছিলাম, হয়ে গেছে। তাহলে কে গ্যারেন্টিটা দেবে? কে মানদণ্ড কি আছে যে পড়ার চাকরি পাওয়ার এই লেভেলের প্রশ্ন পড়ে হয়ে যাবে? তার মানদণ্ডটা ভাই কিভাবে ঠিক হবে? ওই 10টা 5টা যেভাবে অন্যান্য জায়গাতে মক টেস্ট তৈরি হচ্ছে সেই অনুযায়ী মানদণ্ড তৈরি হবে নাকি? প্রিভিয়াস ইয়ারে যেভাবে প্রশ্ন হয়েছে সেই মানদণ্ড তৈরি হবে? ভাই একটা জিনিস ভাবো, আজ থেকে 2 বছর 3 বছর আগে যে পরীক্ষা হয়ে গেছে, আর এখন ট্রেন্ডিংয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, রেল বলো, এসএসসি বলো, এমটিএস, মানে বাদ বাকি যে পরীক্ষাগুলো হচ্ছে বলো, গ্রুপ ডি বলো, যে কোনো পরীক্ষা হচ্ছে, যিনি পরীক্ষক সে কি তোমার মনে হয় যে ওই 5 বছর আগে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন ট্রেন্ড ধরে নিয়ে বসে থাকবে? এখনকার ট্রেন্ডে আমি যাব না কেন, তুমি আমাকে এটা বোঝাও। আমি তো তোমাকে ইউপিএসসির প্রশ্ন দিয়ে দেইনি। কে একটা লিখেছে এই মকের প্রশ্ন তো হচ্ছে এনটিপিসির অমুক সেট থেকে এসছে, তাহলে তোমার নামটা ভাই দেখাও অমুক সেট থেকে। তুমি যদি এসেছে জানো, তাহলে নিশ্চয়ই তোমার ফার্স্ট 100 জনের যে আমি র্যাঙ্ক দিই, র্যাঙ্ক বানিয়ে দিয়েছি, তার মধ্যে তোমার নাম থাকবে। তুমি যদি এত জানো কোথা থেকে কি এসেছে, ওখান থেকে কি এসেছে আমি জানি। বাজার থেকে সবজি আমি কিনতে জানি ভালো ভালো, কিন্তু আমি রান্না করতে জানি না। আবার কে বলছে চাকরি পাওয়াটা কি বড় ব্যাপার? এক্সপিরিয়েন্স তো হচ্ছে। কে সার্টিফিকেট দেবে তোমাকে তোমার এক্সপিরিয়েন্সের? চাকরি না পেলে তুমি চাকরির জন্য পড়তে এসেছো, তুমি নিয়ে বেরোচ্ছ এক্সপিরিয়েন্স, তার সার্টিফিকেটটা তুমি কি দেবে? হ্যাঁ, তুমি যদি মনে মনে তোমার শান্তি থাকে চাকরি পাইনি তো কি হয়েছে, লাইফে তো সব ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি চাকরি পেতে এসেছো, তোমার ওইটা ছাড়া দুনিয়ার সমস্ত জিনিসে তোমার প্রচুর জ্ঞান আছে, তাহলে ভাই কি করে হবে ওগুলো বলো? ঠিক আছে, ফোকাসটাকে ঠিক করো। আমার ওই চাকরিটা দরকার, তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। মাইন্ডসেট ভাই এভাবে তৈরি করো, প্রত্যেক দিন নিজেকে তৈরি করো। তাতে যদি কিছু উদ্ধার হয় হবে, নাহলে অবশ্যই তুমি আমার থেকে বেটার জানো, এটা আমি জানি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। এরপরে তুমি ঠিক করে নাও কিভাবে পড়বে। কারণ তোমার সঙ্গে আমার সারা জীবনে হয়তো কোনোদিন দেখাও হবে না সামনাসামনি, কিন্তু তাও মন থেকে চাই যতজন আমার ভিডিওটা দেখছো তারা লাইফে কিছু একটা ভালো কিছু করে নাও। কারণ একটা জিনিস জানবে, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা তৈরি হয়। সমাজের প্রত্যেকটা লোক যদি ঠিক জায়গায় সেট হয়ে যায় না, সমাজ খুব সুন্দরভাবে চলবে। আর সব যদি ওই ভিখারির মতো ভিক্ষা নিয়ে নিয়ে চলবে ভাবে, তাহলে একটা সময়ের পরে সমাজ ভিক্ষাই হয়ে যাবে, তুমি একমাত্র থাকবে, তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে লোকে। কারণ তুমি ভিক্ষা দিচ্ছ না, তোমার অবস্থা শেষ। সমাজের প্রত্যেকটা লোকের ভালো মানে জানবে সমাজের ভালো। 90% লোকের ক্ষতি, 10 জনের ভালো, জীবনে সমাজ ভালো হতে পারে না। এগুলো বোঝার চেষ্টা করো। অতএব মাইন্ডসেট ওইভাবে বানাও একদম, যে আমি এটা পারিনি, অতএব আমি এটা শিখে নেব। ঠিক আছে, এই কথাগুলো অন্য কোনো জায়গা থেকে তুমি বেটার যদি কোনো সাজেশন পাও অবশ্যই অ্যাপ্লাই করো। এবং সবসময় আমি এটা বলি, তোমার কাছে বেটার অপরচুনিটি, বেটার বোধ বুদ্ধি, বেটার যদি কোনো থাকে, তুমি সেটা অ্যাপ্লাই করে চাকরি পেয়ে যাও। কারণ আমাদের মেন লক্ষ্য ভাই চাকরি পাওয়া। ঠিক আছে, চেষ্টা করলাম যতটা বোঝানোর, এরপরে বাদ বাকি তোমার। আর একটা কথা, আগামীতে যত মগ হবে, বাজারে যত মগ আছে তার সঙ্গে কোনো মিল পাবে না, তুমি এটুকু জানবে। এরপরে ভাল লাগে তোমার মগ দেবে, যেখানে মগ দিয়ে 200-র মধ্যে 85-র মধ্যে তুমি 90% স্কোর করছো, মনে খুব আশা, মানে মনে খুব তুমি উৎফুল্লতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেখানে অবশ্যই চলে যাও। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার যদি মনে হয় কঠিন প্রশ্ন দেখে লোক হচ্ছে ডিপ্রেসড হয়ে যাবে, এটা যদি অনেকের মনে হয়, তাহলে তুমি এখনো বাস্তব ভাই দেখোনি এখনো পর্যন্ত। ঠিক আছে, ডিপ্রেশন কাকে বলে? সামনে যে কটা পরীক্ষা আছে আমি চাই পাস করে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাই চান্স আউট অফ বক্স যদি তোমার ফেভারে না হয়, ওই মক টেস্ট দিয়ে যারা ডিপ্রেস হয়ে যায়, আলটিমেটলি সামনের লাইফে কতটা এগোতে পারবে সেটা হচ্ছে খুব, মানে খুব
সন্দেহজনক ব্যাপার। কারণ এই একটা মক দিয়ে আমি নিজেকে তৈরি করব না আর ফাইনাল পরীক্ষায় গিয়ে ফেল করে যাব, ভাই কিভাবে তুমি নিজেকে হ্যান্ডেল করবে? বুঝতে পারলে? চেষ্টা করো নিজেকে, আবারও বলছি, নিজেকে সব সময় আপডেট করা, সব সময়। আজকে 40 পেয়েছি তো কি হয়েছে ভাই, শুরুতে সবাই থোড়ি বড় বড় 6 মারতে পারে। আমি আজ নিজের সঙ্গে কম্পিটিশান, আমি এসছি, আমি 70 পাচ্ছি, কেন 70 পাচ্ছি? এই প্রশ্নগুলো কিভাবে, আমি তো এই চ্যাপ্টার পড়েছিলাম কিন্তু এই চ্যাপ্টার থেকে অন্য প্রশ্ন আসতে আমি পারিনি, তো আমি শিখে নেবো, রিভিশন দেবো। এইটা হচ্ছে ভাই মাইন্ডসেট হওয়া উচিত আমার হিসেবে। এরপরে বাদ বাকি তোমাদের যা ভাল লাগে, যেরকম মন চায় সেভাবে স্ট্র্যাটেজি বানাও, বড় চাকরি পেয়ে যাও। ঠিক আছে, ভালো থাকবে। আর লাস্টে আর একটা কথা, রিসেন্ট যে মক টেস্টগুলো হচ্ছে এগুলো সলিউশন আমি সঙ্গে সঙ্গে কেন দেইনি, সেটাতেও লজিক আছে। লজিক কি? তোমাকে সলিউশন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি বসে পড়বে, একের দাগে সি হবে, পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত কোথায় মিলেছে, 3-এর দাগে সি, আচ্ছা সি ঠিক আছে। 5-এর দাগে জিডিপি নিয়ে প্রশ্ন আছে, সব থেকে জিডিপির হার কোন দেশে বেশি, কোথায় আছে অপশন 3-এর দাগে, আচ্ছা 4-এর দাগে ডি, আচ্ছা ডি। কিন্তু কজন আছে বলো তো বসে মকগুলোকে অ্যানালাইসিস করেছো? যে আমি নিজে অ্যানালাইসিস করব, কোন উত্তরটা হয় দেখি। এগুলো ভাই করবে না, আর এগুলো না করলে সারা জীবন পিছিয়ে চলে যাবে। তুমি লিখে নাও কথাটা, ঠিক আছে? মক টেস্ট সবসময়, মক টেস্টের রেজাল্ট আমি একদিন পরে দেবো, প্রত্যেকটা মক টেস্ট। আগামীতে আরও মক টেস্ট আসবে আমাদের, গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট আসবে, এমটিএস এর মক টেস্ট আসবে, গ্রুপ ডির মক টেস্ট আসবে, রেলের গ্রুপ ডির মক টেস্ট আসবে, এসএসসি জিডির মক টেস্ট আসবে, ফ্রিতে কিছু আসবে, কিছু পেডে আসবে। অতএব যার ভাল লাগে দেবে, যে স্ট্র্যাটেজি মেনে এগোবে, আর নাহলে যে যার নিজের রাস্তা নিজের। ঠিক আছে ভাই, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।